সিগন্যাল বোঝো। আজকের ভিডিওটায় বাংলাদেশ নিয়ে তো চলছিলাম, তারই পুরো ডিটেলস কেস স্টাডি। কালকে সারাদিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য সব কিছু জোগাড়জাটি করেছি আর কি, সেগুলোই একটু শেয়ার করব। আর কেন বললাম সিগন্যাল বোঝো, সিগন্যাল বোঝো এই কথাটা ম্যানেজমেন্টের ভেরি ইম্পর্টেন্ট। মিনস যে আমি আগের ভিডিওতে বলেছিলাম একটু যে কোনো কিছু ইনসিডেন্ট, সে ভালো হোক সে খারাপ হোক, তার কিছু বার্তা, ওয়েভলেন্থ বলতে পারেন, হোয়াট এভার ইট মে বি, তার একটা কিছু সিগন্যাল দেয় এবং সেটার পারসেপশন কি, আপনার আপনার নলেজ কোন জায়গায় আছে, আপনি কোন স্টেটে স্টেট মিনস কোন অবস্থায় বিলংস করছেন, খুব টেনশনে আছেন কি খুব আনন্দে আছেন, একদম নিউট্রালি পিস মোডে আছেন, তার উপর নির্ভর করছে যে সেই সিগন্যালটাকে আপনি ডিকোডিফাই করার। কোনো একটা সিগন্যাল যখন আসছে, কিছু একটা মেসেজ নিয়ে আসছে, সেটাকে আপনাকে ডিকোড করতে হবে। এবং আপনি অনেক ক্ষেত্রে হয় যে সিগন্যাল বা কোনো কিছু একটা বার্তা পাচ্ছি, আমরা ইগনোর করলাম বা সঠিকভাবে সেটাকে ডিকোড করলাম না। আর ডিকোড যদি না করি, সো দ্যাট পরের অ্যাকশন প্ল্যান সেটা ভুল হয়ে যাবে। সেই অ্যাডমিনিস্ট্রেশনে যারা চালাচ্ছেন, সে দেশ বলুন, রাজ্য বলুন, কর্পোরেশন বলুন বা বিজনেস বলুন, একজন যিনি দেশ চালাচ্ছেন আর একজন সফল বিজনেসম্যান, দুজনের অ্যাপটিটিউড অবশ্যই কিন্তু এক হবে। তার কারণ এই কারণে বলছি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যেখানে বিভিন্ন দেশে তার প্রোডাক্ট সেল হচ্ছে, মানুষকে বিক্রি করছে, তাকে পলিটিক্যাল সিনারিওর উপর নজর রাখতে হবে। ইটস ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর নজর রাখতে হবে। তার ওপরেই কিন্তু আমাদের শেয়ার উঠছে, নামছে, অর্থাৎ ইকোনমিক গ্রোথ হচ্ছে, ইকোনমিক ডিপ্রেশন হচ্ছে। আরও ডিটেলসে যদি বলি, এই যে ইন্ডিভিজুয়ালি যে ডিপ্রেশন কখন আসছে আমাদের, কখন ইনফ্লেশন রেট আমাদের খুব ডেপ্রিসিয়েশন কখন আসছে, কখন ইনফ্লেশন রেট কি বাড়ছে, এবং এই বিষয়গুলো খুব সেন্সিটিভ অ্যান্ড ইনট্যাঞ্জিবল বিষয়, যেটাকে অনুভব করা যায় না, প্যারামিটার্স দিয়ে বুঝতে হয়। এবং তার ফলেই কিন্তু সে সংসার বলুন, ব্যবসা বলুন, ক্যাশ ফ্লো কীভাবে করব, কতটা ইনভেস্ট করব, কতটা ROI আসতে পারে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মার্কেট ট্রেন্ডিং কোথায় যাচ্ছে, আমি ভুলভাল জায়গায় ইনভেস্ট করে দিলাম, মার্কেট ট্রেন্ড নামছে বলছে অন্য দিকে। তো দ্যাট ইজ দ্য সিগন্যাল। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সিগন্যালকে ফলো করা। আমি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কতগুলো ভিডিও করেছি, এবং প্রথম দিন যে ভিডিও করেছিলাম রাত্রিবেলা, এবং তার হুবাহু মিলে গেছে পরের দিন, যেদিন শেখ হাসিনা ভারত দেশ ছাড়লেন। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা তখন মুভমেন্ট, ছাত্র মুভমেন্ট, আগের দিন যেটা ওরা ঘোষণা করলো যে আমাদের এক দফা দাবি, শেখ হাসিনাকে সরে যেতে হবে। অ্যান্ড আমি বলেছিলাম যে শুধু সরে যেতে না, শেখ হাসিনার লাইফ রিস্ক আছে এবং মেরেও দিতে পারে। এবং সেটাই হলো। পরবর্তীকালে গতকাল ভারতবর্ষের সংসদে যখন জয়শঙ্করজি বললেন, সম্পূর্ণ স্টেটমেন্টটা যখন উঠে এলো যে 10 দিন আগে এই তথ্য ভারতবর্ষের কাছে এসেছিলো, যেহেতু এটা ডিপ্লোম্যাটিক জিনিস, সেগুলো আগে থেকে ডিসক্লোজ করে না, আগে থেকে বলা হয় না। কিন্তু কালকে তিনি সংসদে বললেন, যখন শেখ হাসিনা আমাদের ভারতবর্ষে আশ্রয় নিলেন। ঘটনাটার প্রেক্ষাপট যদি বিচার করি, এর বিশাল বড় একটা অ্যালার্মিং সিগন্যাল কিন্তু আসছে, বিশাল বড়, যে কারণে এই ভিডিওটা করা। এবং অনেক কিছু আছে যেগুলো ভিডিওতে সরাসরি বলা যায় না,
বার্নার্ড শয়ের মতো, যে দুটো লাইনের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে ফলো করতে হবে। আমি আরেকবার বলছি, সাংবাদিকরা যারা লেখেন কাগজে, বিভিন্ন কাগজে, সাহিত্যিকরা যারা বিভিন্ন বিষয় টপিক্সের ওপর বই লেখেন, সমস্ত কিছু সরাসরি বলতে পারেন না, বলা উচিতও নয়। কেন সিগন্যালটা নির্দিষ্ট কিছু মানুষের কাছেই পৌঁছানোটা উচিত, যারা এক্সিকিউট করবে। বিষয়টা কি হচ্ছে, দুটো লাইনের মধ্যে যে ফাঁক সেইটাকে বোঝা, এবং সেটা বোঝাটাই হচ্ছে বিশাল ব্যাপার, সেটা ধরাটা এবং সেটা ডিকোডিফাই করাটা। বিভিন্ন তথ্যের রিপোর্টেতে কতগুলো ইনসিডেন্ট দেখুন। বছরের শুরুতে আফগানিস্তান বিভিন্ন জায়গা যেভাবে তালিবানরা দখল করলো, তারাও বললো আমরা স্বাধীনতার লড়াই। এদের ইতিহাস কী ছিল, এদের ইতিহাসটা কী ছিল, আমি ডিটেলসে পরবর্তী ভিডিওগুলোতে আসবো এদের ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে। তালিবান অর্থ তাও বিপ্লবী, যাদেরকে আমরা বলছি উগ্রপন্থী, তারা নিজেদেরকে বলছে বিপ্লবী। কেন? কতগুলো জিনিস চিন্তা করুন। এবং দেশটাকে দখল করলো, এবং এই দখল করতে গিয়ে আমরা দেখলাম সরাসরি যে যুদ্ধটা করলো, আমরা প্রথমে ভেবেছিলাম তালিবানের এই অ্যাটাক কাউন্টার হবে, কিন্তু কাউন্টার হলো না। যখন তারা আস্তে আস্তে করে দেশে ঢুকলো, চারপাশ থেকে সাপোর্ট পেতে 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 দেশ দখল হয়ে গেল। বিষয়গুলোকে একটু চিন্তা করার আরও বিষয় আছে। ইউক্রেন রাশিয়া সেম জিনিস, এবং এরও একটা অ্যালার্মিং স্টেজ আছে। এগুলো কিন্তু অ্যালার্মিং দিতে দিতে পাকিস্তানের ইকোনমি ধসে পড়ল, শ্রীলঙ্কার ইকোনমি ধসে পড়ল, একদম ইন্ডিয়ার বর্ডার লাইন ধরে ইনসিডেন্টগুলো ঘটে যাচ্ছে, এবং বাংলাদেশ ঘটল। এবং বাংলাদেশের শেখ হাসিনা এবার ইলেকশানে, তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বিরোধী যারা আছে বিএনপি, তারা বয়কট করলো। ভোট বয়কট করা মানে একটা ন্যাশনাল পার্টি যে বলছে ভোট বয়কট করছে, ভোটে আমি অংশগ্রহণ করছি না, তার মানে সে ডেমোক্রেটিক ফোরামকে মানছে না। এবং যারা দেশে থেকে ডেমোক্রেটিক ফোরাম মানছে না, তারা উগ্রপন্থীর সমান। দ্যাট ইজ দ্য অ্যালার্মিং স্টেজ। এবং সেখানে আমি বলবো শেখ হাসিনার এই সিগন্যাল কতটা বুঝেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অল ওভার ওয়ার্ল্ড, আমি আস্তে আস্তে বলবো সেই সমস্ত রিপোর্টের সমস্ত তথ্য এক একটা ভিডিওতে, কেন না হলে বিশাল বড় হয়ে যাবে। সমস্ত অ্যালার্মিং দিয়েছিল যে একটা বার্তা ঘুরছে শেখ হাসিনা গভর্নমেন্টকে যেন ফর্ম না করতে পারে, বা যদি ফর্মও করে তাকে যেন উপড়ে ফেলা হয়। এই বার্তা কিন্তু অনেক আগে থেকে এসেছে, এবং আলটিমেটাম ছিল শেখ হাসিনাকে বঙ্গবন্ধু মুজিবরের মতো হত্যা করা। রিজন কি? অবশ্যই ইকোনমিক্যাল পয়েন্ট অফ, এবং পয়েন্ট তো আছেই এর মধ্যে। বাজার দখলের একটা তো বিশাল চক্র চলছে, বিকজ অফ ইন্ডিয়া জাস্ট গোয়িং টু টাচ দ্য 5 ট্রিলিয়ন্স ইকোনমি। খুব দেরি নেই 5 ট্রিলিয়ন্সের দিকে। কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে ফেলো, ইন্ডিয়ার বাজার যে জায়গায় আছে সেই জায়গাগুলোকে তোমরা নষ্ট করো। ঘটনাটা কি হলো, একটা ইস্যু চালু করা হলো, এবং বাছা হলো কিন্তু সেই আগস্ট মাসকে। ইস্যুটা কি বা তৈরি করা হলো? ফার্স্ট ইস্যু করা হলো কোটা। আমরা বিস্তারিত জেনে গেছি এতদিন অবধি যে কোটাটা কি ছিল না ছিল। আন্দোলন ছিল দুটো ছাত্র আন্দোলন, একটা হচ্ছে আওয়ামী লীগের একটা ছাত্র লীগ ওদের ছিল, আর একটা অপোনেন্ট ছাত্র সংগঠন ছিল। তাদের উদ্দেশ্যটা কী ছিল? যে কোটাটাকে বাতিল করে। এবং এটা আজকে থেকে না, 2018 সাল থেকে এই আন্দোলন কিন্তু চলছে, টুকটাক ক্ল্যাশ হচ্ছে। কিন্তু যেটা দাবি করা হচ্ছে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে, সেটা কিন্তু 2018 থেকে এইসব কাণ্ড হয়নি। হলো কবে? 2024 জুলাইতে। ঘটনাটা কি হলো? কোটার এই আন্দোলন
যেখানে ওদের হাইকোর্ট পর্যন্ত রায় দিয়েছিল যে না, যারা দেশ স্বাধীন করেছিল সেই পরিবারের মানুষ মুক্তিযোদ্ধাদের 30% থাকবে। পরে এটা অ্যাপিল হয় সুপ্রিম কোর্টে, এবং আজকের দিনে দাঁড়িয়ে সত্যিকারে এই কোটা সিস্টেমে কাউকে একটা পদে বসানো, সে কিছু জানলো না, ক্যাপেবল নয়, তাকে বসিয়ে দিলাম, কেননা তার পরিবার মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিল। তাতে দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছিল, সেটা শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন, এবং পার্লামেন্টে তিনি বলেওছেন যে আমি কোটার যে 30% কমিয়ে দেবো। তো এরা দাবি ছিল পুরোটাই তুলে দিতে হবে। আলটিমেটলি সুপ্রিম কোর্ট ওদের যে রায় দিল যে 5% রাখতে পারো, নাও রাখতে পারো, কম বেশিরা গভর্নমেন্টের উপর ছেড়ে দিল, কিন্তু 5%-এর দাবি করলো। ভেরি গুড। এখানে কিন্তু আন্দোলন থেমে যায়, কিন্তু থামলো না। ছাত্র সংগঠন যারা মেজর রোল প্লে করছিল আর কি এই কোটার বিষয় আন্দোলন, তারা কিন্তু হ্যাপি হয়ে গেছিল এবং তারা এইটাকে মেনে নিয়েছিল। কিন্তু আরেকটা ছাত্র সংগঠন, যেটা জামাত, যাদেরকে ব্যান করলেন শেখ হাসিনা সরকার, সেই যারা চায় ধর্মের নামে দেশ শাসন হোক, একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমি সেই মানুষগুলোকে নিয়েই চালাবো যারা ক্যাপাবল, আর যারা ঘোড়া ধর্মীয় ভাবাবেগে থাকে তারা বলবে আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো সেই মানুষগুলো নিয়ে যারা আমার ধর্মটাকে নেবে। এটাই হচ্ছে কট্টরপন্থী আর নরমপন্থী, সেটা মুসলিমদেরও আছে, হিন্দুদেরও আছে। জামাতরা কি বললো, এবং তারা এটাকে মেনে নিল না। তাদের কাছে একটা বার্তা আছে ইন্টারন্যাশনালি যে শেখ হাসিনাকে সরাও। সেকুলার কান্ট্রি হিসেবে শেখ হাসিনাকে রাখা যাবে না। এবং এরা কি করলো, এই যে এত মানুষকে, আমার এটাই স্টাডির জায়গা ছিল যে এত মানুষ নামলো কেন মাঠে, কী কারণে নামলো। একটা তো হচ্ছে ইকোনমিক্যালি বাংলাদেশ ভেরি পোর জায়গায় আছে, মানুষের হাতে পয়সা নেই, সেই জায়গাটা এনকারেজ করেছে। কিছু মানুষের কাছে চাকরি নেই, সেখানে 30% কোটা কয়েক বছর ধরে চলে আসছিল, কিছুটা ডিক্লিনেশন করেছে, জিডিপি গ্রোথ কমেছে, ইনফ্লেশন রেট বেড়েছে, সেটাকে এনক্যাশ করেছে। আর মেজর এনক্যাশ করিয়েছে যে ভারতবর্ষের দালাল শেখ হাসিনা, ভারতবর্ষের দালাল এবং হিন্দুদের দালাল, এই কণ্ঠপন্থী জামাতরা আজকে 1-2 বছর নয়, প্রায় ধরে রাখুন 7 থেকে 8 বছর ব্রেন ওয়াশ করে গেছে মানুষের। উগ্রপন্থীটা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা, যে ভারতবর্ষ আমার শত্রু, ভারতবর্ষ আমার শত্রু। শুধু তাই নয়, দেখবেন এর কিছু সিগন্যাল আছে। আপনি ওয়ার্ল্ড কাপ খেলা যখন হচ্ছে, বাংলাদেশের মেজর সংখ্যক মানুষ ভারতবর্ষকে গালাগালি দিয়ে গেছে খেলার মধ্যে। এখন এইগুলোকে যদি আপনি মেলান, এইটা কিন্তু জামাতদের যে কর্মসূচি, সেটা কিন্তু একদম মানে ধর্মের নামে একটা মানুষকে এক করা খুব সহজ হয়ে যায়, আর বিশেষ করে ইসলামের মুসলমান কমিউনিটির মধ্যে। এবং এই একটা কিন্তু ওরা করেছে, দাওয়াত ইসলাম, এই কাজটা ওরা করেছে। কঠোর ইসলাম, আমরা ইসলামিক কান্ট্রি হিসেবে থাকবো, যেটা শেখ হাসিনা সেকুলার কান্ট্রি করে দিয়েছিলেন ওদের সংবিধানে, সেটাকে আবার পরিবর্তন করে ওরা ইসলামিক কান্ট্রিতে যাব। এবং ওদের কালকের কিছু ভিডিও ফেসবুক ঘেটে যারা শেখ হাসিনার সমর্থনে ছিল তারা তো এখন ফেসবুকে পোস্ট করবে না, কেন করলে তাদের গলা কেটে দেবে। কিন্তু শেখ হাসিনার অপোজিটে যারা ছিল, যারা এখন রুলিংয়ে আসছে, তাদের ভর্তি ফেসবুকের ভিডিও আসছে এবং তাদের
আজ থেকে 2 বছর 3 বছর আগেকার পোস্টগুলো আমরা দেখছি, এদের কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি এই দিনটার জন্য অপেক্ষা করছিল, টার্গেট করে নিয়ে, যে শেখ হাসিনাকে আমরা গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমি সরাবো না, আমরা এইভাবেই উৎখাত করব। সেই কারণে এবার ভোট বয়কট। এরা কি করলো, এরা যেটা চাইছে এখন, জামাতরা যেটা চাইছে, এখন টোটাল কন্ট্রোল হয়ে গেছে জামাত, এবং এরা ঢুকে পড়ল। এবং এর প্ল্যান কিন্তু অনেক কাল আগে থেকে শুরু হয়েছে। ফার্স্ট এরা সৈন্যবাহিনীকে ক্যাপচার করে নিয়েছে, মিলিটারিকে পুরো নিজেদের কবজায়, পুলিশের মেজর অংশটা নিজেদের কবজায়, পুরো কলমের শাসন ব্যবস্থা তাদের হাতে নিয়ে নিয়েছে এই জামাতরা। যে কারণে একটা এই ধরনের আন্দোলনকে, যেখানে পুলিশ এবং মিলিটারি যদি সঠিকভাবে কাজ করত, তাহলে কিন্তু এই জায়গায় যেত না। ভয়ের কারণটা হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্রাকচারের ক্ষেত্রে ভারতবর্ষ। ডক্টর ইউনূস এনডিটিভি কি ভাষণ দিলেন, আগের দিন একটা ভাষণ দিলেন যে ভারতবর্ষ আমার বন্ধু দেশ। আপনারা ভাবছেন কেন যদি কোনো পরিবর্তন হয় আপনাদের সাথে আমাদের যা সম্পর্ক সেটা ঠিকঠাক থাকবে, কিন্তু গতকালের ভাষণটা কিন্তু অনেকটা ইঙ্গিতপূর্ণ। তিনি ঠাড়ে ঠুড়ে, যেহেতু শেখ হাসিনা ভারতবর্ষে এখন আছেন এবং ওখানকার মাইনরিটির ওপর, মানে যারা হিন্দু সম্প্রদায়, তাদের ওপর কিন্তু আক্রমণ বেড়ে যাচ্ছে, আরও বাড়ছে। অনেক শরণার্থী অলরেডি ভারত বাংলাদেশ বর্ডারেতে চলে এসেছে। একজন সারি সারি পুলিশ অফিসারদের মারা হচ্ছে, তাদের ঝুলিয়ে দেওয়া হচ্ছে, লেবেল করে দেওয়া হচ্ছে যে ভারতবর্ষের দালাল বলে। সুতরাং স্পষ্ট জিনিসটা, অ্যাজিটেশনের মূল লক্ষ্য, যেটা খালি বলছে আমরা স্বাধীনতা পেয়েছি, মূল লক্ষ্য যে শেখ হাসিনাকে ভারতবর্ষের দালাল চিহ্নিত করা হয়েছে। শেখ হাসিনাকে এই যে স্বাধীনতা পেয়েছি, এর বিষয়টা কি হচ্ছে, শেখ হাসিনা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অর্থনৈতিকভাবে ভারতবর্ষ বাংলাদেশকে কবজা করে ফেলেছে এবং সেটা শেখ হাসিনা কোটাচ্ছে। এটাই হলো জিনিস যেটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং ভারতবর্ষ করলে ক্ষতিটা কি না, হিন্দুরা ঢুকে পড়ছেন এখানে। সেই কারণেই আপনারা যদি গত 5 বছরের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, আমি পরবর্তী ভিডিওগুলোতে এগুলো বলবো, অলরেডি এখানেই 18 মিনিট হয়ে গেছে, যে হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে। এবং এই জামাতরা, মনে রাখতে হবে, এই ছাত্র সংগঠনের একটা অংশ হচ্ছে কিন্তু সেকুলার, তারা এখনও আবেদন করছে সেকুলার, তারা বিএনপিও কি চাইছে না, কিন্তু তারা ডক্টর ইউনূসকে নিয়ে আসছে, তারপর বলছে ভোট করো এবং এমন একজন বাংলাদেশের সরকার হোক যে স্বাধীনভাবে চলবে, ভালো কথা। কিন্তু ডক্টর ইউনূস যে বক্তব্য রেখেছে, তিনি বক্তব্যের মধ্যে অনেক বায়াসনেস থেকে যাচ্ছে। আর প্রথম বিষয়টা যেটা বলছেন যে এখানে ইউথরা ভোট দিতে পারতেন না, তাহলে 80% ভোটটা কারা দিত? ইউথরা নাকি ভোট দিতে পারতেন না, এখন তাদের কথা শোনা হবে। সেকেন্ড হচ্ছে, আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট বলেছেন যে যদি এই ধরনের অশান্তি ছড়াতে থাকে মায়ানমার, এশিয়ান কিছু কান্ট্রিজ এবং ভারতবর্ষের নাম, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের নাম করা হয়েছে, যে 7 স্টার, ঠিক এই ওয়ার্ডটা ইউজ করেছেন, ওখানেও কিন্তু উত্তপ্ত হতে পারে। তার মানে কি কিছু প্ল্যান্ট আছে এখানেতে? জামাতরা কি এখানেও সোশিও ইকোনমিক স্ট্রাকচারকে ভেতরে ভাঙছে? প্রশ্নটা কিন্তু ইউনূসের বক্তব্য কিন্তু ভাবাচ্ছে। সুতরাং অ্যালার্মিং কিন্তু সব জায়গা থেকে। অবশ্যই মোদি সরকার এত কাজ করবেন না, নরেন্দ্র মোদি ইজ ভেরি ডাইনামিক, বিদেশ নীতি হিসেবে তার ধারে কাছে কেউ আসতে পারবে না। তবু কোনো
জিনিসগুলোকে চিন্তার কারণ আছে, সেগুলোকে নিয়ে কিন্তু সিগনালগুলোকে ধরার কারণ আছে। আমাদের কিন্তু প্রিভেন্টিভ মেথডগুলো কিন্তু নিতে হবে। আশা করি ভারত সরকার সেটা ঠিকঠাক মতো নেবে এবং পরবর্তী স্টেপ কী হচ্ছে, কী কী ডেটা আসছে, ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলো কী বলছে, সেইগুলো নিয়ে আবার আসবো ফিরে। তো দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।